এরপরে আপনার প্রশ্নে আসছি, হিনিয়াস ক্রাইমটা। হিনিয়াস ক্রাইম আমাদের সমাজে যাকে গর্হিত অপরাধ বলা হচ্ছে, অপরাধের তো অনেক ধরনের অপরাধ আছে, ক্যাটেগরিজ অফ অফেন্সেস। গর্হিত অপরাধ কোনটা? শিশুদের উপরে যৌন অত্যাচার জাতীয় অপরাধ, মহিলাদের উপরে যৌন মানে নারী ক্রাইম এগেনস্ট ওমেন, ক্রাইম এগেনস্ট চাইল্ড, সেগুলো হচ্ছে রিলেটেড সেক্সুয়াল অফেন্সেস। ক্রাইম মার্ডার রেপ তো হলো, তারপরে হচ্ছে আপনার সব থেকে বড় কথা হচ্ছে যারা ড্রাগ পেডলার, যারা এনডিপিএস কেসের আসামি, যারা আর্মস অ্যাক্টের আসামি, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী কাজের জন্য যারা আসামি, রাষ্ট্রদ্রোহটা উঠে গেছে, তো এখন তো সিডিশন আইনটা সেভাবে নেই। মানে যেসব কাজের জন্য যাদের কাজের জন্য, যেটা অর্গানাইজ ক্রাইম আমি আগে বলেছিলাম, যে দেশের বাইরে বসে দেশের সম্পত্তি, দেশের নাগরিককে কি করে বিপদে, অর্গানাইজ ক্রাইম হচ্ছে একটা টিম, যে টিমটা কাজ করে যাচ্ছে অত্যন্ত কি বলবো, মানে ক্যালকুলেটিভ ওয়েতে, যে তাদেরকে ধরা ছোঁয়া যাচ্ছে না, কেউ হয়তো দেশের বাইরে আছে, কেউ এমন জায়গায় আছে, এবং একটা টিম কাজ করে যাচ্ছে, যে কাজটা হচ্ছে এন্টায়ারলি হচ্ছে এগেনস্ট দ্য নেশন। ঠিক এই ধরনের অপরাধীরা যারা জাল নোট কারবারিদের সঙ্গে যুক্ত, জাল নোট এটা বিরাট বড় একটা দেশের অর্থনৈতিক অবস্থার প্রচণ্ড রকম তার উপরে প্রভাব পড়ে। যদি জাল নোট কারবারিরা, এই ব্যক্তিরা যদি কোনো রকমভাবে আগে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীকালে সেম অপরাধের সঙ্গে আবার হয়তো নতুন করে তিনি ট্যাগ হয়েছেন বা তার এগেনস্টে নতুন এফআইআর লজ হয়েছে, এদের ক্ষেত্রে হ্যান্ডকাফের বিধান আছে এই আইনে। আচ্ছা, শুধু দেখানোর জন্য, দেখলেই আপনি যখন কোনো বুঝতে পেরে যাবেন, যখন কোনো আসামিকে এখন থেকে যদি হ্যান্ডকাফে আপনি দেখতে পান, আপনি নিশ্চিত থাকবেন এই আসামি হয় ওই গোত্রের অপরাধের সঙ্গে যুক্ত। আচ্ছা, ব্যাপারটা মোটামুটি বোঝা গেল। হিনাস ক্রাইম জিনিস কি সেটাও বোঝা গেল। তাহলে আমরা এতক্ষণ অবধি যেটুকু আলোচনা করলাম, এতক্ষণ অবধি বুঝতে পারলাম যে এখন ডিজিটাল প্রসেসে আমাদের কমপ্লেন লজ করা হবে। পুলিশের ওপর একটা নির্দেশ দেওয়া রয়েছে যে একটা পার্টিকুলার দিনের মধ্যে তাকে প্রোগ্রেস রিপোর্ট জানাতে হবে। জাজদের ওপর বলা হয়েছে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কেসটার একটা করতে হবে, জাজমেন্ট দিতে হবে, ডেলিভারি করতে হবে। ঘটনা হচ্ছে, করবে তো কে? আমাদের দেশে এইগুলো করার মতো, এই ডিজিটাল যে কাজকর্মগুলো করা হবে, সমস্ত থানা বা সমস্ত কোর্টগুলোতে এই ইনফ্রাস্ট্রাকচার কি রয়েছে? দেশের সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে বা তার সাজেশনে কেন্দ্রীয় সরকার একটা বিপুল অঙ্কের টাকা কোর্ট ইনফ্রাস্ট্রাকচারকে কি করে মডার্নাইজেশন করা যায়, ডিজিটাইজেশন করা যায়, তার উপরে জেলা কোর্ট থেকে উচ্চ আদালত পর্যন্ত আপনি হয়তো খেয়াল করলে দেখতে পাবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে আগের সেই কোর্ট বিল্ডিং নেই। কোর্ট বিল্ডিংগুলোকে নতুনভাবে তৈরি করা হচ্ছে, কোর্ট রুমগুলোকে নতুনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এই প্রযুক্তির ব্যবহারটা করার জন্য সেই অ্যাটমসফিয়ারটা তৈরি হয়। এবং এর জন্য কেন্দ্রীয় সরকার তার বাজেটের মধ্যে একটা বিশাল অঙ্কের টাকা কোর্ট ইনফ্রাস্ট্রাকচারের জন্য ব্যয় করছেন। সুপ্রিম কোর্ট চাইছে আগামী দিনে যেন কোর্ট প্রসেস পেপারলেস হয়, পেপারলেস সমস্ত কাজই হবে, কোর্টের পিটিশন থেকে আরম্ভ করে কোর্টের কাগজপত্র সব পেপারলেস, সব অনলাইন, সব আপনার ল্যাপটপে কাজ হবে। আচ্ছা, মানে একটা কেস কি হলো না হলো সেটা আমার বাড়িতে বসে আমি আমার মোবাইলের মধ্যে দেখে, এখন তো আপনি দেখতে পাচ্ছেন, এখন আপনি তো অনলাইনে তো কেস দেখতে পাচ্ছেন, এখন তো ভার্চুয়াল হিয়ারিং হয়। আচ্ছা, আজকে দেশে যে কোনো প্রান্তে বসে আপনার মামলা কোর্টের লিঙ্কে গিয়ে আপনি ঢুকে যে কোনো মামলা আপনি দেখতে পাবেন। কোনো লয়ার অসুস্থ হয়ে গেছেন, কোর্টে আসতে পারছেন না, আগে অ্যাডজন হতো, এখন কোর্ট বলছে না তুমি বাড়িতে বসেই মামলা করো, আমি তোমার ওখান থেকেই মামলা শুনবো। বাহ! আগে কোনো বড় কোনো অভিজ্ঞ আইনজীবীকে হয়তো সুপ্রিম কোর্ট থেকে আনা হতো, সুপ্রিম কোর্টের লয়ার ওখান থেকে বসে কলকাতার মামলা করছেন। এখন সব থেকে বড় জিনিস, দূরত্বটা
ছোট হয়ে যাচ্ছে, দূরত্ব ছোট হয়ে যাচ্ছে। সাক্ষীর হিয়ারিং, সাক্ষীর পর্যন্ত আপনার ভার্চুয়াল হিয়ারিং। আমি আসছিলাম আপনাকে এই কথায়। সাক্ষী মানে একটু আগে কথা হচ্ছিল না যে পুলিশে চুলে 36 ঘা, এরকম একটা মানসিকতা রয়েছে। তো অনেক কেসের ক্ষেত্রে, অনেক অভিযোগের ক্ষেত্রে যদি সাক্ষী কেউ থাকে, স্রেফ পুলিশ ধরে কি বলবে না বলবে বা বিচার ব্যবস্থার মধ্যে ভয় পায় অনেকে। আমরা আপনার কাছ থেকে শুনলাম যে যিনি কমপ্লেনেন্ট বা ভিকটিম, তার সুরক্ষার জন্য কিছু বন্দোবস্ত হয়েছে, সাক্ষীদের সুরক্ষার জন্য কোনো বন্দোবস্ত কিছু? এই আইনে সাক্ষী সুরক্ষার জন্য একটা প্রস্তাব আনা হয়েছে। আচ্ছা, আগে ছিল প্রস্তাব আকারে ছিল, আইনও হয়েছে যে ভিকটিম কম্পেনসেশন, ভিকটিমের একটা কম্পেনসেশন রাইট। যিনি আক্রান্ত, যার ক্ষতি হয়ে গেছে, যে মহিলার উপরে কোনো শারীরিক নিগ্রহ হয়েছে, যে মহিলা রেপ কেসের ভিকটিম, যে অ্যাসিড অ্যাটাকে যার শরীরে অঙ্গহানি হয়েছে, স্পেসিফিক কিছু অফেন্সে এবং স্পেসিফিক কিছু ভিকটিমকে চিহ্নিত করে প্রত্যেকটা সিস্টেমের মধ্যে রেখে তাদেরকে কম্পেনসেশনের একটা স্কিম করা হয়েছিল এবং সেটা ইমপ্লিমেন্ট হয়ে এখন কম্পেনসেশন দেওয়া হচ্ছে। আচ্ছা, সেরকমভাবে একটা কেসকে এগিয়ে নিয়ে যেতে গেলে, কেসটাকে সঠিকভাবে প্রমাণ করতে গেলে সাক্ষীর প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রে এরকম রিপোর্ট এসেছিল বা আছে যে সাক্ষীকে ভয় দেখানো হচ্ছে, সাক্ষীকে বলা হচ্ছে কোর্টে যাওয়া যাবে না, ভয় পেয়ে সাক্ষী হয়তো সে হয়তো সাক্ষী দিতে চায় কিন্তু জীবনের প্রাণের ভয় সে এগোতে পারছে না। এ ব্যাপারে আমাদের মালিমাত কমিটি, একটা জাস্টিস মালিমাত কমিটি একটা কমিটি গঠন করে সেখানে সাক্ষীদের উপরে যে এই যে সন্ত্রাস বা এই যে ভয় দেখানো যে ব্যাপারটা হচ্ছে, তার জন্য যে বিচার ব্যবস্থার মধ্যে যে অসুবিধা সৃষ্টি হচ্ছে প্রকৃত বিচার পাওয়ার জন্য, সেখানে উইটনেস প্রোটেকশন স্কিমের এখানে কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে বলা হয়েছে তুমি ঠিক করবে কিভাবে এই প্রোটেকশনটা তুমি দেবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি সাক্ষী হিসাবে আসার আগে তিনি যদি কোর্টকে জানান বা বিশেষভাবে যদি খবরটা যায় যে তিনি ভয়ের কারণে কোর্টে যেতে পারছেন না, প্রশাসনের দায়িত্ব বেড়ে যাবে হয়তো আগামী দিনে তাকে সুরক্ষা দিয়ে কোর্ট পর্যন্ত পৌঁছে আবার বাড়িতে পৌঁছানো। এই সাক্ষী সুরক্ষার ব্যাপারটা এই আইনের মধ্যে এলো। সাক্ষী নিয়ে কথা হচ্ছে, আমরা মোটামুটি আরেকটা জিনিস আপনাকে বলতে হবে, বিশেষ করে জানা দরকার, এই যে আমরা বলছি যে আইনে সাধারণ মানুষের কি লাভ হয়, একটা কথা আপনি শুনতে পাবেন যে আইন তো পরিবর্তন হলো, সাধারণ মানুষ কি কোনো লাভ পাবে? আমার ব্যক্তিগত ধারণা যে আইনের মধ্যে সাধারণ মানুষ, দুর্বল মানুষ, যারা পিছিয়ে থাকা মানুষ, তারা মনে হয় অনেকটাই লাভবান হবে। সবথেকে একটা সেন্সিটিভ কেস বিষয় আপনাকে বলি, দেখবেন কাগজ খুললেই একটা জেনারেল নিউজ হয়ে গেছে, বাবা মাকে ছেলে দেখছে না। বৃদ্ধ বাবা মা বাড়িতে আছেন, প্রতিষ্ঠিত ছেলে বাইরে থাকে, বাবা মা তার কোনো খোঁজ খবর পান না এবং বাবা মার হয়তো কোনো তারা ভরণ পোষণও করে না। তা বাবা মাকে ভরণ পোষণ দেওয়ার জন্য আমার দেশে আইন আছে, খরপোশে আইন আছে, মেনটেনেন্স আইন। আগে মেনটেনেন্স আইনের একটা বিধান ছিল কি, যে ছেলে যেখানে আছে ডিপেন্ডেন্ট বাবা মাকে সেই জায়গায় গিয়ে মামলা করতে হতো। আচ্ছা, অর্ডারটাকে তো কমপ্লাই করতে হবে। কলকাতায় বসে আছি, ছেলে থাকে ব্যাঙ্গালোরে, কলকাতার অর্ডার ব্যাঙ্গালোর পর্যন্ত নিয়ে কমপ্লায়েন্স একটা বিরাট জটিলতার ব্যাপার। কলকাতার কোর্ট অর্ডার দেবে, ছেলে আসবে না, সেই ব্যাঙ্গালোর কোর্টে পাঠানো হবে, সেখানে অনেক প্রসেস। এই বৃদ্ধ বাবা মার পক্ষে কলকাতা থেকে ব্যাঙ্গালোর অর্ডার কয়েকটা টাকার জন্য তার জীবন একদম জেরবার হয়ে যাবে। এখন এই আইনে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে বৃদ্ধ বাবা মা যে কোর্টের জুরিসডিকশনের আন্ডারে বসবাস করবেন তিনি সেখানে বসেই মামলা করবেন। কোর্টের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তার প্রাপ্য টাকাটা তাকে বুঝিয়ে দেওয়া। এই যে একটা জনমুখী আইন, অর্থাৎ কিনা নাগরিক সুরক্ষা সংহিতা যে নামটা দেওয়া হয়েছে, ভারতবর্ষের নাগরিকদের, সমস্ত রকম নাগরিকদের
সুরক্ষা প্রদানের, সাক্ষীর সুরক্ষা, ভিকটিমের সুরক্ষা, কমপ্লেনেন্টের সুরক্ষা, আমি তো বলতে পারি আসামিরও সুরক্ষা। আসামির সুরক্ষা? হ্যাঁ, আসামির সুরক্ষা না। একটা লোক হয়তো কোনো কারণে, সবগুলোই তো রেপ মার্ডার কেস হয় না, ছোটখাটো অপরাধও মানুষ পেটের তাগিদে, জীবনের তাগিদে করে ফেলে, সেটাও অপরাধ। একটা সামান্য চুরি, 100 টাকা চুরি করেছে, সেটাও যেমন অপরাধ। আবার কেউ হয়তো কাউকে খুন করে দিচ্ছে, সেটাও একটা অপরাধ। কিন্তু যেগুলো পেটি অফেন্স, পেটি অফেন্স মানে যেগুলো চুরি, ছিনতাই, পকেটমারি, পেটি অফেন্স বলতে আপনাকে যেটা হচ্ছে, পেটি অফেন্স বলছে যেগুলো হচ্ছে যার পানিশমেন্ট লো পানিশমেন্ট, খুবই মিনিমাম পানিশমেন্ট, সেখানে হয়তো মানুষটা অপরাধটা করে পর তার মধ্যে একটা ভয় ধরে গেছে যে আমি এটা করে ফেলেছি, তাহলে বোধহয় আমার বিরাট সাজা হতে পারে, সে এই ভয়েই কোর্টে যেতে চাইছে না। অনুশোচনা। এখানে সে ব্যক্তি কোর্টে গিয়ে যদি স্বীকার করে এটা আমি ভুল করে ফেলেছি, এটা আমার পক্ষে করা উচিত ছিল না, আমি আগামী দিনে করব না, আমাকে হুজুর ক্ষমা করে দাও। আপনাকে তো পূর্ববর্তী আপনি আগে বলেছিলেন একটা কমিউনিটি সার্ভিসের একটা কথা বলেছিলেন। কমিউনিটি সার্ভিস, অপরাধী যদি অপরাধ করার পরে যদি মনে করে এই অপরাধটা সে আর ভবিষ্যতে করবে না, এবং বিচারকের কাছে যদি সে তার এই প্রার্থনাটা রাখে, তার সাজা হচ্ছে না, তাকে কমিউনিটি সার্ভিসে পাঠানো হচ্ছে অর্ডারের মাধ্যমে, সে কি করবে না, তার যোগ্যতা অনুযায়ী, সে তো একটা কিছু তার যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুযায়ী সমাজের ক্ষেত্রে কাজে লাগতে পারে এমন কোনো কাজ সে করবে বিনা পারিশ্রমিকে। তাকে বলা হলো, সে হয়তো ভালো কিছু করতে পারে, তাকে বলা তোমার ওই ভালো কাজটাই তুমি সমাজের জন্য 1 মাস ধরে করো এই এলাকায় গিয়ে। আচ্ছা আচ্ছা, এটা তো সেই অপরাধীটার থেকেও তো সে তার একটা, তাহলে সমস্ত রকম নাগরিক, একজন আসামি সেও তো ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের এক আসামি সেও নাগরিক, তাহলে নামকরণটা সার্থক। নাগরিক সুরক্ষা সংহিতা। এই পর্বে আজকের মতো এই অবধি, আবার দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ দিবাকর বাবু, নমস্কার।